এই কই গো গিন্নি, এই কোথায় গেলে? এই দেখো কি এনেছি। ওরে বাবা, এত বড় মাছ কোথায় পেলি বাবা? আর কোথায় পাবো রে মা? বাজারে গেছিলাম তো, এই মাছটা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই তো নিয়ে এলাম। তা তোর মাকে দেখছি না তো, সে কোথায় গেছে? মা তো পাশের বাড়ি থেকে শাক আনতে গেছে। রানী এই কথা বলা মাত্রই দূর থেকে রানীর মা সোনালি সেখানে এসে বলল, হায় হায় রে, তুমি আবার বাজার থেকে মাছ কিনে এনেছো? হায় ভগবান, তোমার আক্কেল কবে হবে শুনি? এমানিতেই সংসারের অবস্থা ভালো না, বাড়িটাও বন্ধক রেখেছো। কোথায় আমি দুটো টাকা বাঁচাতে পুকুর থেকে শাক পাতা তুলতে গেছি, আর তুমি কি না? হায় রে কপাল আমার। আহা, এমন করছো কেন? এখন না হয় আমার হাতে কোনো কাজ নেই, তবে কদিন গেলেই আবার সব ঠিক হয়ে যাবে। তাছাড়া এই মাছটা আমি টাকা দিয়ে কিনিনি। কি বললে? আবারও তুমি বাকি দিয়ে মাছ নিয়েছো? হায় হয়, উপরওয়ালা, তুমি কোন বোকার সংসারে আমাকে পাঠালে? এই বলে সোনালি বাড়ির উঠানে বসেই কাঁদতে লাগল। ও মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা? উফ, আচ্ছা জ্বালাই পড়লাম তো। বেশি এতই যদি সমস্যা, আমি যাচ্ছি মাছটা ফেরত দিতে। হ্যাঁ, নিজে তো বোকা, বাকি সবাইকেই বোকা ভাবছ। বিক্রি হওয়া মাছ কি কেউ ফেরত নেয়? ও, নেয় না বুঝি? বেশ তো, তাহলে তো হয়ে গেল। যাও, তাড়াতাড়ি গিয়ে মাছটা ঝাল ঝাল করে রেঁধে ফেলো তো দেখি। আমি যাই, ততক্ষণ হাত মুখটা ধুয়ে আসি। এই বলে মোহন সেখান থেকে চলে যাই। আহা, গিন্নি, আজকের মাছটা যা রেঁধেছ না, একদম অমৃত। এমন স্বাদের মাছ অনেক দিন পেটে পড়েনি। হ্যাঁ গো, অনেক দিন তো হলো। এবার একটা কাজ জোগাড় করো। হ্যাঁ গো গিন্নি, জোগাড় তো করতেই হবে গো। তুমি কি ভেবেছ ওই চিন্তা আমার মাথায় নেই? ও মা, আমায় আর এক পিস মাছ দাও না গো। কি সুন্দর রেঁধেছো, আসলেই খুব ভালো হয়েছে। সবাই যখন ঘরে বসে খাচ্ছিল, তখনই বাইরে থেকে একটা লোকের ডাক শোনা গেল। মোহন, ও মোহন, বাড়িতে আছো নাকি? বাইরে এসো দেখি। এই কি গো, এই ভর দুপুরবেলা কে তোমায় ডাকছে? কি জানি বাপু, তোমরা বসো, আমি দেখছি। এই বলে মোহন বাইরে গিয়ে দেখল মহাজনের লাঠিয়াল সেখানে দাঁড়িয়ে আছে। এই যে মোহন, 1 সপ্তাহ তো পেরিয়ে গেল, এখনো মহাজনের এই সপ্তাহের টাকা পাঠালে না যে? আহা, লাঠিয়াল ভাই, একটু আস্তে কথা বলো। মোহন এ কথা বলা মাত্রই সোনালি আর রানী বাইরে বেরিয়ে আসল। হে গো, কি হয়েছে? লাঠিয়ান ভাই এখানে কেন? না এসে কি আর উপায় আছে? আহা, লাঠিয়াল ভাই, একটু এদিকে আসো। না না, আজ আর ওদিকে যাব না। মহাজন এক্ষুনি ডেকে পাঠিয়েছে, আমার সাথে চলো। হায় হায় রে, শেষে কিনা টাকার জন্য লোকেরা বাড়িতে আসতে শুরু করল। হায় উপরওয়ালা, এই কি ছিল আমার কপালে? আরে গিন্নি, কেঁদো না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বেশ, চলো লাঠিয়াল ভাই, আমি যাচ্ছি তোমার সাথে। সে কি, না খেয়েই চলে যাবে? বাকিতে কেনা কাতলা মাছ না গিন্নি, ওপরওয়ালা তাই আমার শান্তি করে খেতে দিল না। এবার মোহন লাঠিয়ালের সাথে বেরিয়ে গেল। না না মোহন, তোকে আমি একটা সুযোগ দিতে পারবো না। তুই বিপদে পড়েছিস বলেই আমি তোকে টাকা ধার দিয়েছিলাম, কিন্তু সময় মতো কিস্তিগুলো পরিশোধ করিসনি। তাই এখন তোকে আমায় ওই জমি বুঝিয়ে দিতে হবে। আমায় আরেকটা মাস সময় দিন মহাজন। ওই বাড়ির জমিটুকুই আমার অন্তিম সম্বল, আর সেটাও যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে আমি পরিবার নিয়ে কোথায় যাব? আমি আপনাকে কথা দিচ্ছি, এই মাসের মধ্যে আপনার সব টাকা শোধ করে দেব। না না বাবা না, আমি তোকে আর একটা দিনও সময় দিতে পারবো না। তোর পুরো জমিটাই আমাকে বুঝিয়ে দে। না না মহাজন, আমি কথা দিচ্ছি, আমি সব টাকা শোধ করে দেব। হা হা, দিলে তো মনটা নরম করে। আচ্ছা ঠিক আছে, দিলাম সময়। এর মধ্যে যদি কিস্তি পরিশোধ করতে না পারিস। না না মহাজন, আমি কথা দিচ্ছি, আমি সব টাকা শোধ করে দেব। তাহলে ওই কথাই থাকলো, এবার তুই যা। এই বলে মোহন সেখান থেকে চলে যাই।
আরে আরে, তুমি এত ভোরে উঠছ যে? হে গিন্নি, রোদে তীব্রতা যতই বাগুক আমাকে তো জঙ্গলে যেতেই হবে। জানোই তো, অনেকটা পাথ। সকাল সকাল রওনা না দিলে খুব কষ্ট হবে। সে কি, তুমি যে জঙ্গলে গিয়ে কি যে করবে? আরে ধুর, একদম চিন্তা করো না। আমি তাহলে আসছি গো, তোমরা সাবধানে থাকো। ভাবছি জঙ্গলে কাঠ কাটতে যাব। কাঠ বিক্রি করেও তো যদি কটা টাকা হয়। ওমা, তাই নাকি? সে তো খুব ভালো কথা। এতদিনে যে তোমার বুদ্ধি হয়েছে, তাতেই আমি খুব খুশি। এই বলে সোনালি সেখান থেকে চলে গেল। এই ধরো তোমার কুঠার। আর হ্যাঁ, সকাল সকাল চলে এসো কিন্তু। জঙ্গলে যাচ্ছ, আমি কিন্তু খুব চিন্তায় থাকব। এই বলে মোহন কুঠার নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। সব ভেবে মোহন এক মনে জঙ্গলের দিকে যেতে লাগল। আরে বাবা, এ তো দেখছি আম গাছ। এত বড় আম গাছ তো আমি কোনোদিন দেখিনি। এই ভেবে যখন মোহন গাছটাতে কুঠার দিয়ে আঘাত করল, সাথে সাথে গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। আরে বাবা, কি ব্যথা! আরে, এত ঘন জঙ্গলে এত চিৎকার করে কাঁদছে কে? আশ্চর্য, আশেপাশে তো কাউকে দেখতেও তো পাচ্ছি না। এই বলে মোহন আবারও গাছে আঘাত করল, সাথে সাথে গাছের ভেতর থেকে ওরে বাবা রক্ত রে, বেরিয়ে এলো। মরে গেলাম রে, গা বেয়ে রক্ত বেরিয়ে গেল রে। এ কি? আমি কি দেখছি? গাছের ভেতর থেকে রক্ত? আরে আরে, তুই ভয় পাচ্ছিস কেন? তুই তো আমায় মারলি, তাই জন্যই তো আমার গা দিয়ে রক্ত বেরিয়ে গেল। আরে, কথাগুলো তো গাছের ভেতর থেকে আসছে। কে তুমি? আমি আম গাছ, বহু বছর ধরে এখানে আছি। যাগ্গে, সেসব আমার গা বেয়ে রক্ত বেরোচ্ছে। বাঁচা, তুই আমার। হে গাছ, আমি তোমায় কিভাবে বাঁচাবো? ওই পশ্চিম দিকে একটা পুকুর আছে, ওখান থেকে পানি নিয়ে এসে আমার ছোলার জায়গায় দে। দেখ, আমি আবার আগের মতো সুস্থ হয়ে যাব। তাই নাকি? আচ্ছা, তবে আমি বিলম্ব না করে এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে মোহন এক দৌড়ে পুকুর থেকে জল এনে গাছের ক্ষতস্থানে লাগাতেই গাছটা একদম আগের মতো হয়ে গেল। আহ, এতক্ষণে শান্তি পেলাম। বড় উপকার করলি তুই আমায়। তোর উপকার আমি কখনো ভুলব না। তোর অনেক বড় ভালো মন। আরে না, এ তো আমার কর্তব্য ছিল গো। এবার আমি আসি, আমার অনেক কাজ। আরে দাঁড়া দাঁড়া, এখানে যারা এসে তারাই আমাকে দেখে ভয়ে নিজের প্রাণ বাঁচিয়ে চলে যায়। কেউ আমায় কোনোদিন সাহায্য করেনি, তুই প্রথম আমায় সাহায্য করলি, তাই আমি তোকে একটা উপহার দিতে চাই। উপহার? আরে না না, আমার উপহারের প্রয়োজন নেই। না 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 না, এ কথা বললে তো হবে না, তোকে তো উপহার নিতেই হবে। হঠাৎ গাছের কাছে আলো জ্বলে উঠল, আরেকটি মোহর ভর্তি বাক্স মোহনের সামনে আসল। মোহন মোহর ভর্তি বাক্সটা নিয়ে বাড়ির রাস্তায় হাঁটতে লাগে। এ কি, আজও তুমি তাড়াতাড়ি কাজ থেকে চলে আসলে? আমি মনে করলাম তুমি একটু বদলে গেছো। না, তুমি তো একই আছো। কাঠ কাটতে গিয়ে কাঠ না কেটে বাড়ি চলে এসেছো। এই দেখো কি এনেছি। এ কি গো, এটা তুমি কোথায় পেলে? হায় হায় রে, শেষে কিনা তুমি চুরি ডাকাতি করলে? আরে দূর, কি সব বাজে কথা বলছ? এরপর মোহন এক এক করে সোনালীকে সব খুলে বলল। এগুলো বাজারে বিক্রি করে আগে মহাজনে টাকা পরিশোধ করে দিয়ে আসো। হ্যাঁ গিন্নি, এইটাই করতে হবে। তাহলে আমি বরং একবার বাজার থেকে ঘুরে আসি। আরে বাস, একদিনেই সব টাকা জোগাড় করে ফেলেছিস। কিরে, আলাদিনের ঘনি পেলি নাকি? আরে মহাজন মশাই, এই আমারই টাকা। তাহলে এখন কিন্তু সব জমিটি আমারই থাকল। তাহলে আসি মহাজন মশাই। এরপর থেকে মোহন তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগল।